সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। সানভীর চওড়া হেসে বলল, শান্তি আর সরলতার প্রতীক। ইউ মে গো নাও। ধীরস্থির উঠল নাফিয়া, হাতে ফাইলটা তুলে সবাইকে আরেকবার সালাম দিয়ে বেরোলো। ও যেতেই মিসেস সুনিতা সানভীরকে বলল, স্যার, শি ইজ কোয়াইট নার্ভাস, বাট চলবে, রেখে দেব নাকি? আপনার রিলেটিভ বললেন। সানভীর এই কথা একটু আপত্তি দেখালো। নো নো নো, আমার রিলেটিভ নয়, সে নাফিয়া আক্তার বলেই রেখে দিন। কি স্পেশালিটি পেলেন? উৎসুক জাফরের চোখ দুটো। সানভীর ভাবুক হয়ে বলতে লাগলো, সানভীর মানুষের ভেতরে ঢুকে গিয়ে তাদের সাথে মিশতে পারার ক্ষমতা রাখেন। আর আমাদের কাজ যেহেতু মাটির সাথে প্রত্যন্ত অঞ্চলে, চকদার ইংরেজি থেকে এমন সহজ বাল্য লাভ করতে পারাটা জরুরি, যেখানে অনুভূতি থাকবে গাঢ় ও প্রবল। একে দেখলেই মনে হয় বাড়ির খুব ঘনিষ্ঠ সদস্য, যার কাছে নিজের মন খারাপ নিয়ে বসলে মাথায় হাত বুলিয়ে চমৎকারভাবে কনসোল করার ক্ষমতা রাখেন। হাসিয়ে বললেন, আচ্ছা, মন খারাপ ঝেড়ে ফেলো, এখন এক গ্লাস ঠান্ডার শরবত দেব। আমি আপনাদের বোঝাতে পারছি না, আমার আপনাদের কিছু একটা মিল আছে। এতক্ষণ এই কক্ষে ছিল, আমার মনে হয়নি জব ক্যান্ডিডেট। আমার মনে হয়েছে উনি ইতিমধ্যে আমার এজেন্সিতে কাজ করেছেন এবং এই সেক্টরটা আমার থেকে খুব ভালো সামলা। আমার তো মনেই হয়নি অন্য সবার থেকে একটু বেশি যোগ্য যারা একটা সেন্টেন্সে 5 বার লাইক বলে। যেমন কিছুক্ষণ আগে এক ক্যান্ডিডেট বলছিল, স্যার আমি এর আগে লাইক আশা ফাউন্ডেশনের সাথে কাজ করেছি, লাইক অ্যান্ড আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার, লাইক আমি পারবো, লাইক আমি নিজেকে যোগ্য মনে করি। বলতে বলতে সানভীর হাসলো, তার প্রাণোচ্ছল হাসি। বড় স্যার মাঝে মাঝে গম্ভীর গলায় এমনভাবে মশকরা করে ফেলে, পেট চেপে হাসতে হয় বাকিদের। এবারে সবাই এক দফা হেসে মাথা দুলালো। জি, এই ভদ্রমহিলাই কাঁপা কাঁপা গলা আর থরথরিয়ে কাঁপাকাঁপি গলা অ্যাকাউন্টার ওই লাইক কম্পিউটারদের থেকে ফার বেটার। সে আমাদের তরফ থেকেও তবে সিলেক্টেড স্যার, কংগ্রাচুলেশন টু হার। খুব অনাকাঙ্ক্ষিত অযাচিত একটা ঘটনা ঘটলো মূর্ছনার সাথে আজকের দিনে। ও ভারী লজ্জায় মুখ লুকাবে কোথায় সেটা বুঝে উঠতে পারছে না। এই সময় এভাবে ওই সুন্দর দেখতে লোকটির সামনে তার ইমেজটা ঠিক কি? সে একজন প্রেমিকার সাঙ্গপাঙ্গ? তা তো ওই ছেলেটা নিজেও নিজের বন্ধুর প্রেম পাহারা দিতে এলো বেকার ছোকরাদের মতো সেজেগুজে মাঞ্জা মেরে। তবে মূর্ছনা একবার তাকে আর চোখ তোলেনি। ওর রাগ লাগছিল যারার উপর, ফাজিল মেয়েটার জন্য হয়েছে সব। ও বলবে না ওর প্রেমিকের বন্ধুও আসবে সুরসুর করে? তবে মূর্ছনা আসতো না এখানে। সাউকি চুপচাপ, ভীষণ অবাক হয়েছে সে নিজেও। যখন থেকে মূর্ছনাকে দেখেছে একদম ভদ্র ছেলের মতোই এক পাশে গিয়ে বসে আছে চোখ নামিয়ে। যারা এসে ফিসফিসিয়ে মূর্ছনাকে বলল, আপু এখানে একটু বসবে, আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। দাঁতে দাঁত চাপলো মূর্ছনা। কেন, ছোপছাড় আছে নাকি ও পাশে? ফাজিল মেয়ে, বলেছিলি একটু দেখা করেই চলে যাবে। এখানে তো রীতিমতো তার বন্ধু আছে। এখন আমি সঙ্গের মতো এই ছেলের সামনে বসে থাকবো আর তোরা ঝোপে ঢুকবি? নির্লজ্জ। মূর্ছনার ধমক ক্ষণে ক্ষণে কাঁপছে যারা, কণ্ঠে অনুনয়ের সুর। আপু লক্ষ্মীটি একটু কনসিডার করো, এই শাউকি ভাইয়া না খুব চমৎকার একটা ছেলে। তুমি এখানে বসে থাকো, দেখবে তোমার দিকে ফিরেও তাকাবে না। আমি রূপমের সাথে একটু হেঁটে আসি, একটু পার্সোনাল কথা থাকে না বলো? আবার 2 বছর পরে দেখা হবে, প্লিজ। কত দূর যাবি? ওপাশে ঝাউবনের চরে আবার লোক সমাগম আছে, ওখানে গেলে লিগের চ্যাংলা পুংলা ছেলেবান খুব বিরক্ত করে, একবার ধরলেই অবস্থা খারাপ করে দিবে। কেন, কি করে? কোথাও একটু ঘুরতে গিয়েও শান্তি নেই, ধরলেই বিয়ে পড়িয়ে দেয়। মূর্ছনা হেসে ফেলে। তো খারাপ কি? ছাত্রলীগের ছেলেপানের এই উদ্যোগটা কিন্তু চমৎকার। মোটেও না, এখন বিয়ে হলে ওর ফ্যামিলি ওকে কিক আউট করবে, সাথে আমাকেও পরে রাস্তায় গিয়ে খেতে হবে। আর জানো, ধরলে ছেলেকে আটকে রেখে মেয়েকে আড়ালে নিয়ে খুব বাজে আচরণ করে। মূর্ছনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হলো। যারা বলল, আর এত ভয় পেও না তো, এই শাউকি ভাইয়ের একটা ভাই আছে, তার নামে বরগুনার ছাত্রলীগ এখনো মুতে দেয়। একদম চাপ নিও না, কিচ্ছুটি হবে না। মূর্ছনা এক পলক শাউকির দিকে তাকালো, পরপর যারাকে বলে, আমি চিনি ভদ্রলোককে, সে আমার দিকে এমনিতেও তাকাবে না।
অমনিতেও তাকাবে না। কালো হবার একটা ফায়দা আছে, মুখের দিকে কেউ খুব একটা তাকায় না। জোর করে হাসছে মূর্ছনা। রূপম এসে লজ্জিত ভঙ্গিতে হাসলো। বিনয়ে গদগদ হয়ে মূর্ছনাকে বলল, নিন আপু, আপনি বসে বসে চিপস খান আর কোল্ড ড্রিঙ্কস। আর ও শাওকি, একদম ঘাবড়াবেন না। এই বরগুনাতে যদি দুইটা ভালো ছেলে থাকে, সেটা ও আর আমি, একদম নিশ্চিন্তে বসে বসে নদীর হাওয়া খান। আমি যারাকে নিয়ে একটু হেঁটে আসি। মূর্ছনা মাথা নেড়ে একটা পাথরের ব্লকের উপর বসলো। এখানটায় ফুরফুরে বাতাস থাকলেও রোদ বেশ। মূর্ছনার ঘাবড়ালো না, কারণ ও যে মানুষটার বিপরীতে বসে আছে সেই মানুষটা ফোনের মধ্যে ঢুকেছে। চারিদিকে হুঁশ নেই তার। সৈকত থেকে একটু দূরে একটা ছাউনির নিচে ছায়ায় বসেছে, তবে মূর্ছনা তাকিয়ে আছে। লোকটা ভদ্রলোক। মূর্ছনা লোকটার ভদ্রলোকীপনার ফায়দা উঠাতে লাগলো। তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। সুন্দর ছেলেদের দিকে তাকিয়ে থাকা যায়, লম্বা চওড়া ভদ্র ছেলেদের এভাবে দেখায় কোনো দোষ নেই। কিছুক্ষণ বেহায়া হওয়া যায়। খানিক বাদে রোদের প্রখরতা মূর্ছনার গাল দুটোতে যন্ত্রণা ধরায়। ওই দুই গালে হাত চেপে ধীর কদমে এগিয়ে যায় ছাউনির দিকে। সাউকি চোখ তুলে একটা নির্মল হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনি বসুন এখানেই, খুব রোদ বাইরে। আমি রাস্তায় উঠে হেঁটে আসি, বরং অস্বস্তির কিছু নেই, আমি ভদ্রলোক। মূর্ছনা একপাশে সরে গিয়ে বসলো। আপত্তি জানালো বিনয়ী হয়ে, না না, আপনিও বসুন না প্লিজ, আমরা তো পরিচিতই, এতে সংকোচের কিছু নেই। বরং আমার ভালো লাগবে পরিচিত কেউ আশেপাশে থাকলে। ওরা আসতে সম্ভবত লেট করবে। আপনার বাইক নিয়ে গিয়েছে যে? হ্যাঁ, ওরা বাইকে ঘুরবে ওদিকে। স্বল্প আলাপ। মূর্ছনা পার্স থেকে ওর ফোন বের করে এবার নিজেই ব্যস্ত হলো ফোনে। কানে গুজলো ইয়ারফোন, কিন্তু ও টের পায়নি। সাউকি মুখে বললেও সত্যিকার অর্থে আর ভদ্রলোক হয়ে থাকেনি বাকিটা সময়। তেরছা চোখে ঠিকই দেখেছে মূর্ছনাকে, আর ওর ঠোঁটের নিচের তিলটাকে। আচ্ছা, এই মেয়েটা থেকে ওর ফেসবুক আইডি চাইবে সাউকি? একদম ছ্যাবলা ভেবে নেবে তা সাউকি জানে, কিন্তু জানাশোনা করতে তো ছ্যাবলা ছেলেদেরই হতে হয়, এটাই নিয়ম। এই মেয়ে নিশ্চয়ই বলবে না এখন। আপনার আইডিটা দেবেন? পরিচিত মানুষ লিস্টে রাখা উচিত। সাউকি চোখ নামালো। এই ছ্যাবলামি ওর দ্বারা কখনোই হবে না, এটা নিশ্চিত হয়ে দম ফেললো সে। শুধুই ছ্যাবলামি নয়, সাউকি নিশ্চিত এই মেয়ের জন্য ওর মনের মধ্যে জড়ো হওয়া 1 ইঞ্চি সমান ভালোবাসা যদি কখনো ফুলে ফেপে রোমিওর ভালোবাসা হয়ে যায়, তবু যতক্ষণ না ওকে কেউ চেপে ধরে বিয়ে দেয় এই মেয়ের সাথে, ওর মুখ থেকে বের হবে না। আপনার আইডিটা একটু দেবেন? পরিচিত মানুষ লিস্টে থাকা ভালো। ও এতটাই অপদার্থ। এদিক দিয়ে মেজ ভাইকে ওর মাঝে মাঝে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করতে ইচ্ছা করে। কি সুন্দর পছন্দের মেয়েটিকে খপ করে ধরে টুপ করে বিয়ে করে নিল, আর ও একটা মেয়ের আইডি চাইতে গিয়ে ঘাম ছুটাচ্ছে। ছ্যাঃ। সাদকে দেখে মুমতাহিনা চোখ কপালে তুলে বললেন, সে কি, তোর সাথে না একজন গেস্ট আসার কথা, সে কোথায়? সাদ সামান্য হেসে বলল, তার আসলে মাথা ব্যথা করছে আপা। ইন্টারভিউ শেষ হয়ে গিয়ে কেএফসিতে ঢুকে বসে আছে। বরগুনা যেতে চাইছে এখনই। আমি সিনিকে নিয়ে এলাম। মুমতাহিনা ফ্রিজ থেকে জুসের জার বের করতে লাগলেন নিজ হাতে। আচরণে সে ভীষণ অমায়িক। আন্তরিক সাদকে বলতে লাগলেন, কিছু খাবার প্যাক করছি, তবে বাসে উঠে খাস, তাকিয়েও দিস। সিমিন ভাত খেয়ে যাক। ইস, মেহমানকে নিজের হাতে খাওয়াতে পারলাম না। উষা এসে সিমিনকে ভাত বেড়ে দিল। সাদ বসলো সোফাতে। মুমতাহিনা ওর সাথে আলাপ করতে বসলেন ওর সামনে। অসীম কাকা তোকে কিছু বলেছেন? তার সাথে আমার 2 দিন আগে কথা হয়েছিল। না তো, কোন ব্যাপারে? স্তানবীরের জন্য মেয়ে খুঁজছি আমরা, ভালো একটা মেয়ে। ভাবছি বরগুনাতে কাউকে দেখব। ওখানকার মেয়েরা একটু সাদামাটা সংসারী মেন্টালিটির হয় নাকি। হঠাৎ সানবীর ভাইয়ার হঠাৎ সংসার করতে মন চাইছে কেন? সাদ হাসলো। ওই তোদের দেখে একটু লজ্জা হয়েছে সম্ভবত। আমরা কিন্তু সামনের 1 তারিখ বরগুনা যাব। শাহেদ আর তোর দুজনের বোধে দেখে আসব। কি এক কপাল, এত কাছে থেকেও কত দূরে আমরা। জীবনে এত আত্মকেন্দ্রিক হয়ে গেছি সবাই। সাদ শুকনো হেসে উঠে দাঁড়ালো। বাড়িতে মুমতাহিনার উষাই ছিল তখন। ওদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে সিমিনকে নিয়ে সোজা চলে গেল সানভীর তালুকদারের অফিসের সামনের কেএফসিটাতে, যেখানে নাফিয়া অপেক্ষা করছে এতক্ষণ। একটা কর্নারে চেয়ারে ঠেসে বসে আছে মেয়েটা, ক্লান্ত পরিশ্রান্ত ভঙ্গিতে। ওর সামনে ফারজানা বসে আছে, গালে হাত চেপে আহত গলায় বলছে, এত কিছু হয়ে গেল, একটু জানতেও পারলাম না। তুই একা সবটা সামলিয়েছিস? নাফিয়া শুকনো হেসে বলে, মানুষ মূলত একাই ফারজানা।
ফারজানা ভীষণ রকমের মর্মাহত। কাছের বান্ধবীর জীবনের এমন গল্পটি শুনে কিছুক্ষণ চুপ থাকে, ভাষা হারিয়ে। কি বলে সান্ত্বনা দেওয়া যায়? আদৌ নাফিয়ার সান্ত্বনার প্রয়োজন আছে? না, ওর সামনে বসে থাকা এই সরল গোছের দৃঢ়চিত্তের মেয়েটি কোনো সান্ত্বনা প্রয়োজন নেই, তবে সমর্থনের প্রয়োজন আছে হয়তো। ফারজানা শ্বাস টেনে মুখে হাসি ফুটিয়ে ধীরে ধীরে বলল, তুই অনেক শক্ত। আমাদের ফ্রেন্ড সার্কেলে এসব কথা জানতে পারলে কেউ বিশ্বাস করবে না। ভার্সিটিতে প্রথম দিন রেখে 7 দিনের জ্বরে বিছানা নেওয়া মেয়েটি তুই। জীবনে একটা কাজের কাজ করে রেখেছিস, বিয়ের পরে পড়াশোনাটা কমপ্লিট করে রেখে এখন কাজে দিচ্ছে। এই কথার জবাবে নাফিয়া হাসি ফিরিয়ে দিল। খানিক বাদে বলল, তো কাজের কাজই করেছি, তবে আমার মনে হয় না আমি আন্ডার গ্র্যাজুয়েট থাকলে আমার জীবন দুর্দশায় ভরা থাকতো। এই পরিস্থিতিতে প্রয়োজনে এসএসসি সার্টিফিকেট নিয়ে পৌরসভায় চাকরি করতাম, তবু প্রতারক আমাকে বাঁধতে পারতো না ঠকিয়ে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ময়লা বিল তুলতাম মাসে মাসে, তবু প্রতারককে ক্ষমা করে তাকে আগলে রাখতে পারতাম না। রেস্তোরাঁয় ঢোকার পথে ছোটখাটো একটা বিপত্তি ঘটল। শাহেদের গায়ে ধাক্কা লাগতেই সটান দাঁড়িয়ে পড়ল সাদ। পুরো ঘটনাটাই চোখের পলকে ঘটেছে, কেউ পূর্বাভাস অবধি পায়নি, অথচ ওদের দৃষ্টি ছিল সম্মুখেই। সাদ আর সিমিন থেমে গিয়ে নির্বাক হয়ে দেখতে লাগলো ভাইকে। শাহেদ এখানে এসেছিল কিছুক্ষণ আগে পাশে পপুলারে ডাক্তার দেখাতে, এখানে ঢুকেছিল খাবার কিনতে। শাহেদের মুখটা আগের থেকে একটু কালচে লাগছে, ইদানিং থেমে থেমে জ্বর আসে ওর। সাদ মিনিট খানেক ভাইকে দেখে চোখ নামালো, অস্বস্তিতে পড়ে ঘাড় বাঁকিয়ে খুঁজতে লাগলো নাফিয়াকে। এখন এখানে একটা সিন ক্রিয়েট হলে সর্বনাশ। শাহেদ ভাই বোনকে দেখতে দেখতে হাসলো মলিন, বলল, এখানে কি কাজ? সাদ কথা না বলে ভাইকে পাশ কাটিয়ে যেতে চাইলে শাহেদর হাত টেনে ধরলো, কাতর স্বরে বলল, ইন্টারভিউ দিতে এসেছিস কেন? চল বাসায়, ভাত খাবি গিয়ে। আমি চিকেন ফ্রাই নিয়েছি। আচ্ছা, চাইনিজ খাবি? সাদ শক্ত হাতে ভাইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। শাহেদ তখন সিমিনের হাত ধরল, সিমিনও হাত ছাড়িয়ে নিল নিজের। শাহেদ কাতর গলায় ডাকলো ওদের, বলল, চল প্লিজ। এখানে দাঁড়িয়ে সিনক্রেট করবে না। আপনার নিজের মান সম্মানে বালাই নেই, আমার নেই, কিন্তু সিমিনের আছে। আবার কে কোথা থেকে ভিডিও করে ফেলে আমাকে বেয়াদবি করতে বাধ্য করবেন না ভাইয়া। গায়ে জ্বর আপনার, বাসায় গিয়ে ওষুধ খান। সাদের ধীরে ধীরে বলা কথাগুলো শাহেদকে থিতিয়ে দিল এক লহমায়। সহসা ভাইয়ের হাত ছেড়ে দিয়ে চুপ করে বেরিয়ে গেল রেস্তোরাঁর কাছের দরজা ঠেলে। মুখ চেপে তখন দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল নাফিয়াও, ঘামছিল ভীষণ। ফারজানা ওকে ধরে বলল, চলে গেছে রিক্সা, এখন ঠিক হ। নাফিয়া ঠিক হতে পারছে না, খুব সম্ভবত প্যানিক অ্যাটাক। এখন নিয়মিতই ঘটছে ওর সাথে এসব। পিঠ দিয়ে কুলকুলিয়ে ঘাম ছুটছে। ওর দৃষ্টি ফ্যাকাশে, ও দেখবে না ওই মুখ এ জীবনে, একদমই দেখবে না। না মানে না। এই যে এত কাছ থেকে ওই প্রতারকের অসুস্থ গলা শুনছে ও, তবুও তাকাবে না, জানতে চাইবে না। সে কি তোমার যত্ন নেয় না, নাকি সম্পর্ক কেবল বিছানাতেই? স্বামী পালতে জানে না সে? ভাবি। সাদ আর সিমিন ছুটতে ছুটতে এগিয়ে আসছে। শাহেদ চলে যাওয়ার পরে ওরা তন্ন তন্ন করে খুঁজছিল নাফিয়াকে। এভাবে দেয়ালের এপাশে লুকিয়ে থাকবে নাফিয়া, ওরা এটা ভাবেনি। নাফিয়ার অবস্থা বিশেষ ভালো ঠেকছে না। সাদ কিছু না বলে ফারজানার দিকে তাকিয়ে সালাম দিল। ফারজানা বলল, আমার সাথে হঠাৎ দেখা, কিছুক্ষণ আলাপ করলাম, তারপর তোমার ভাইয়ের গলা পেয়েই ছুটতে ছুটতে এখানে এলো। ওর প্যানিক অ্যাটাকে হয়েছে মেবি। সাদ 2 মিনিট কিছু ভাবলো, তারপর ফোনে ব্যস্ত আঙ্গুল চালিয়ে সানভীরকে কল করে বলল, ভাইয়া আমরা আপনার বাড়িতে যাচ্ছি। গিয়েছিলাম, চলে এসেছি, কিন্তু আমার কাজিনের শরীরটা হঠাৎ খারাপ করেছে, ভাবছি বিশ্রাম নেবো ঘন্টাখানেক। হ্যাঁ শিগগির যাও, এটা জানতেও কল করতে হয়? আর তোমরা আমাকে না জানিয়ে বেরোলে কেন বাড়ি থেকে? খুব খারাপ কথা এটা সাদ। তোমার কাজিন বেশ ভালো ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা ডাক্তারকে কল করে দেব আমি। না না ভাইয়া, থ্যাংক ইউ, সে একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তোমরাও যাও, আমি একটা মিটিং শেষ করে আসছি, একসাথে লাঞ্চ করব। তোমরা কি খাবে? আমি বাইরে থেকে কি আনবো? না ভাইয়া, কিছু লাগবে না, আমরা যাচ্ছি, আপনিও আসুন। কলকাতার সাথে সাথে সাদ দেখতে পেল নাফিয়া দুর্বল গতিতে মাথা দোলাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে সে যাবে না কোথাও। সাদ এবার ধমক দিল, একদম চুপ, যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ যাবে। ছেলেগুলো বাদ রাস্তায় বাইক থামিয়ে দাঁড়িয়ে আছে মিনিট 20 যাবত। ওদের মধ্যে কয়েকজন ঢুলছিল নেশা করে, 2 পকেট ভর্তি ইয়াবার পাতা, বাকি সবার চৈতন্য ঠিকঠাক। দৃষ্টিতে
ইগল সমান ধার, সানগ্লাসের তলে লাল লাল চোখগুলো খুব একটা সুবিধার নয়। বরগুনার পায়রা নদীর পাশ ঘেঁষা এই বুনিয়াচর এই শহরের সবচেয়ে প্রত্যন্ত এবং অন্ধকার একটা জায়গা। সাংসদের অনুমতিতে একটা অস্থায়ী পর্যটন এরিয়া হলেও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেই। জমিগুলো এলাকাবাসীর অবৈধ দখলে। এলাকায় খুব একটা আর আগের মতো পর্যটক আসে না, তাই সেই সুযোগে নিজেদের বাপের সম্পত্তি মনে করে যা ইচ্ছে তাই ভাবে ব্যবহার করে। এই যে ছেলেগুলো মফস্বলের মধ্যবিত্ত স্তরের, অক্ষর জ্ঞান জানা, বাপ মায়ের আশ্রয়ে তল হতে বেরিয়ে হঠাৎ নামধারী ক্ষমতাসীন দলের দুর্নীতিপরায়ণ নেতাকে ঈশ্বর জ্ঞান করতে শুরু করে। পা মাথা পুরোটাই বিকৃত ও অসংলগ্ন আচরণে ভরপুর, যাদের কাজই হলো প্রিয় নেতা ডাক দিলে সিঙ্গারা 7-আপের লোভে বাইক নিয়ে শহর দাপিয়ে গুন্ডামি করা এবং অবসরে এমন নিরিবিলি জায়গাগুলোকে বেছে নেয় নেশা জাতীয় দ্রব্য সেবনের জন্য। অবশ্য এরা ভোল পাল্টাতে ওস্তাদ। এখান থেকে শহরে ঢুকলে আচরণ পাল্টে এমন ভঙ্গি করবে যেন জনসেবায় নিবেদিত প্রাণ। এই দলটির দলপতি অতি লম্বা একটা ছেলে, নাম নাহিদ, যুবলীগ সভাপতি মিনহাজের ডানহাত। আচরণে সেও নেতাদের থেকে কম কিছু নয়। বাইকে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টিতে একজোড়া যুবক যুবতী, চেহারা পরিচিত, বরং একটু বেশি পরিচিত। সাউকি আর মূর্ছনাকে এই নিরিবিলিতে বসে থাকতে দেখে নাহিদ একটা পৈশাচিক হাসি দিল। ওর অন্যতম সাগরেদ শাওন সিগারেট ফুঁকতে ফুঁকতে বলে উঠল। নাহিদ হাসতে হাসতে বলে, আমি দেখি অন্য ব্যাপার। সাথের মেয়েটিকে চিনিস? এ ওই হসপিটালের ঘুকসিটা। মিনহাজ ভাইকে ধমকেছিল যে। কি কপাল, যাবি একটু জিজ্ঞাসাবাদে? দলের রিমন নামের আরেকটা ছেলে দুলতে দুলতে বলল, মাথা গিয়েছে, স্বাদ জানতে পারলে ছিঁড়ে খাবে। নাহিদ হাতে সিগারেটটা পায়ে পিষে নাক দিয়ে ধোঁয়া উড়িয়ে জবাব দিল, সেই সুযোগ ওকে দেবই না, চল একটু খেলে আসি। মানে এই নাই, তোকে মানা করেছি ফালতু ঝামেলা না যেতে। শাওকি কিন্তু বেশ সুবিধার না। শাওনের নিষেধের বিপরীতে একদলা থুতু রাস্তায় ফেলে নাহিদ ঢাল বেয়ে নামছে। পকেট হাতড়াতে হাতড়াতে একটা প্যাকেট বের করে খুবই বিশ্রী একটা হাসি দিয়ে পেছনে তাকিয়ে হাত উঁচিয়ে ধরে বলছে, কিছু কলাপাতা কেটে নিয়ে আয়। আর ওই বরগুনার ছাপড়ি সাংবাদিকটা আছে না, সোহাগ গাজী, যে শুধু প্রবাসীর বউদের পরকীয়া নিউজ করে বেড়ায়, তাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বল একটা আর্টিকেল রেডি রাখতে। গুলবুনিয়ার চরে ঝোপের আড়ালে কলাপাতা বিছিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছে নার্সিং স্টুডেন্ট ও স্থানীয় এক ছেলে। একদম ঝাক্কাস একটা ক্যাপশন। আরে মজা হবে, নাম তোরা। স্বাদের আঙুল চোষা ছাড়া কোনো উপায়ই রাখবো না। হারামজাদা ভাইয়ের ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে, আজ ওর ভাইয়ের ভিডিও বানিয়ে বাজারে ছেড়ে দেব, ঠিক ওর বড় ভাইটার মতো। সেই ভিডিও তো সাইবার হেল্প নিয়ে সরিয়েছে। এটা সরাতে সরাতে ওর বাপের হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বো। হারামজাদার ঘরের হারামজাদা। মুমতাহিনা সদর দরজা খুলতে দেখলেন সাদ আর সিমিনের ঠিক পেছনে অসুস্থ মুখের চিমচাম গরনের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা সামলে, দৃষ্টিজোড়া সংকোচে নত। মেয়েটা ভীষণ রূপবতী। সাদ অল্প হেসে ইশারা করলো মুমতাহিনাকে দরজা ছেড়ে দিতে। মুমতাহিনা দরজা ছেড়ে দাঁড়াতে নাফিয়া চোখ তুলে দেখলো ভেতরে উৎসুক দৃষ্টি মিলে দাঁড়িয়ে আছে প্রায় কাছাকাছি দেখতে 5 জন ভদ্র মহিলা, বিভিন্ন বয়সী ও আগেই অবগত সাদের কাছে এদের ব্যাপারে। তাই দেরি না করে সবিনয়ে সালাম দিল অসুস্থ গলায়। সবাই সালাম নিয়ে ফিরল এক পাশে। নাফিয়া সাদের পিছু পিছু অন্দরে পা রাখতে মুমতাহিনা বলল, আগে কিছু খাবে নাকি বিশ্রাম নেবে? তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে, রুম দেখিয়ে দিই, ফ্রেশ হয়ে নাও। নাফিয়া মলিন হেসে ভদ্র মতন মাথা নাড়ায়। সাইমাকে নিচতলার একটা গেস্ট রুমে তালা খুলে দিল, বলল, সবকিছু ভেতরে রাখা আছে, তোয়ালে থেকে শুরু করে বাথসব, নতুন বাথরুম আছে, গোসল করতে চাইলে করে নিতে পারো। নাকি আমার এক সেট সালোয়ার দেব? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার সাইজের। আচ্ছা, তোমার নাম কি? নাফিয়া ইবনাত। সালোয়ার লাগবে না আপু, ধন্যবাদ। নাফিয়া ধন্যবাদ দিতে সাইমা হেসে চলে যায়। নাফিয়া ঘরে ঢুকে দরজা ভেজিয়ে চারিদিকে তাকায়। ফকফকে সাদা ইন্টেরিয়র ডিজাইন, চারিদিকে কেমন শান্তি স্নিগ্ধ বাতাবরণ। নাফিয়ার হঠাৎ শরীর জুড়ে ঘুম নামতে চাইছে নিস্তব্ধতায়, নির্জনতায়। ও ওয়াশরুমে ঢুকে মুখে সাবান ঘষে ঘষে মুখটা ধুয়ে নিল। বুকের ধরফরানি তখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তোয়ালেতে মুখটা মুছে আর বাইরে বেরোলো না। ওর সাদা রঙের নরম তুলতুলে গদিতে এলিয়ে দিল ক্লান্ত শরীর। তখন মিনিট খানেকও সময় নেয়নি ঘুম ওকে পেয়ে বসতে। সাদকে ঘিরে বসেছে ওরা 5 জন। বাড়িতে একে একে ঢুকেছে সাইমা আর উষার স্বামী মোজাম্মেল আর রাকিবুল। সেদিকে ওদের খেয়াল নেই। ওরা ভারী উৎসুক হয়ে সাদকে প্রশ্ন ছুটছে একের পর এক। এই মেয়ে তোর কেমন কাজিন?
বললাম না আম্মুর দিকে। চাচি আম্মার কোন ভাইয়ের মেয়ে? তার কোনো ভাইজি নেই তো, সবাইকে আমরা চিনি। ছোটবেলায় ফ্রক পরার বয়সে তালতলিতে অসীম কাকা শ্বশুর বাড়িতে কত গিয়েছি। সাদ শ্বাস ফেলে নিজের বলা মিথ্যাগুলো এক দফা ঝালিয়ে নিয়ে বলল, আম্মু চাচাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের মেয়ে, তোমরা চিনবে না। এর পরিবারে কে কে আছে? বিয়ে তো হয়নি শুনলাম। কেউ নেই, এতিম অসহায়, খুব স্ট্রাগল করে মানুষ হয়েছে, জীবনে বহু ঠুকর খেয়ে বড় হয়েছে, ভীষণ অসহায়। ও হ্যাঁ, দেখলেই মনে হয় ভীষণ অসহায়। কিছু মেয়েদের মুখ দেখলেই মনে হয় এ সাবানা, যারা সারাদিন আঁচল চেপে কাঁদে ধুকে ধুকে, মাথায় হাত বুলাতে ইচ্ছে করে। শিফা পাশ থেকে মস্করা করে বলল, ঠিক তাই, সাবানার মতোই শাড়ি পরেছে। সাইমার কথায় সাদ হেসে বলল, এ মোটেও সাবানা নয়, তবে বাড়ির নরম মনের মেয়ে। আচ্ছা ভাইয়া, কখন আসবে? একটু কল করবো নাকি? উষা নাফিয়ার ফাইলটা উল্টে পাল্টে দেখছে, হঠাৎ থেমে গিয়ে কণ্ঠে তীব্র কৌতূহল ঢেলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।